দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও স্বাগত। আমি তোমাদের বাংলা শিক্ষক বিপুল স্যার। আগের একটা ভিডিওতে আমি জ্ঞানচক্ষু গল্প নিয়ে লাইন বাই লাইন আলোচনা করেছি, তাই তোমরা আগের ভিডিওটি অবশ্যই দেখবে। কিন্তু আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। চলো, আজকে নতুন ভিডিওটা হলো অসুখী একজন কবিতার আলোচনা ও বিশ্লেষণ। চলো দেখে নেওয়া যাক। অসুখী একজন কবিতাটা কার লেখা? পাবলো নেরুদার লেখা। যে কোনো কবিতা পড়ার আগে কবি সম্পর্কে দু চার কথা জেনে না নিলেই নয়। প্রথমে আমরা পাবলো নেরুদা সম্পর্কে দু চার কথা জেনে নেব। দেখো, পাবলো নেরুদা প্রখ্যাত কবি, কূটনীতিবিদ। কোথায় জন্মগ্রহণ করেন? চিলি। পাবলো নেরুদা চিলি শহরে জন্মগ্রহণ করেন, দক্ষিণ আমেরিকার চিলি। এই যে পাবলো নেরুদা, তিনি দক্ষিণ আমেরিকার চিলি শহরে জন্মগ্রহণ করেন। আর পাবলো নেরুদা 1927 সালে নোবেল পুরস্কার পান। কত সালে? তিনি 1927 সালে চিলি সরকার তাকে রাষ্ট্রদূত করে রেঙ্গুনে পাঠান, কিন্তু নোবেল পুরস্কার পান 1971 খ্রিস্টাব্দে। এই যে পাবলো নেরুদার অসুখী একজন কবিতাটা বাংলায় অনুবাদ করে নবারুণ ভট্টাচার্য। বাংলায় অনুবাদ করে নবারুণ ভট্টাচার্য। দেখে নাও কবিতার উৎস। অসুখী একজন কবিতার উৎস হলো পাবলো নেরুদার এক্সট্রাভাগারিয়া। পাবলো নেরুদার এক্সট্রাভাগারিয়া গ্রন্থের লা ডেসডিচাডা কবিতা থেকে নেওয়া হয়েছে। এই যে এক্সট্রাভাগারিয়া, এটা কি? এটা একটা কাব্যগ্রন্থের নাম, কাব্যগ্রন্থ। এই এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থের লা ডেসডিচাডা কবিতাটি নবারুণ ভট্টাচার্য অসুখী একজন নামে অনুবাদ করেন। এই যে লা ডেসডিচাডা কবিতাটা নবারুণ ভট্টাচার্য কী নাম দেন? বাংলায় অসুখী একজন। এই যে অসুখী একজন নবারুণ ভট্টাচার্যের অনুদিত বিদেশি ফুলে রক্তের ছিটে নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আশা করি এইটুকু সবাই বুঝতে পারলে। এবারে আমরা কবিতাটি দেখব। দেখো, অসুখী একজন কার লেখা? পাবলো নেরুদার। আর যদি বলা হয় অসুখী একজন কবিতাটা কে অনুবাদ করেন বাংলায়? নবারুণ ভট্টাচার্য। অসুখী একজন। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূর দূরে। এই যে আমি তাকে ছেড়ে দিলাম, এখানে কবিতার কথক তার কোনো একজন প্রিয়জনকে কি করেছে? অপেক্ষায় দরজার মধ্যে দাঁড় করিয়ে রেখে অনেক দূরে চলে গেছে। এই আমি কি? আমি হলো কবিতার কথক। কবিতার কথক তার প্রিয়জনকে অপেক্ষায় দরজার সামনে দাঁড় করিয়ে রেখে অনেক দূরে চলে গেছে। এই কথকই একটু পরে আমরা জানতে পারবো এই কথক আসলে একজন যুদ্ধের সৈনিক। পরের লাইন দেখো, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। এই যে কথক তার প্রিয়জনকে রেখে দূরে চলে গেল, এই যে প্রিয়জনকে সে বলে যায়নি যে সে আর কখনো ফিরে আসবে না। একজন সৈনিক যুদ্ধে যখন যায়, ফিরে আসার আশা নিয়ে সে যুদ্ধে যায় না। তাই এই লাইনটা বলা হয়েছে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। এই যে প্রিয়জনকে কথক বলে যায়নি যে সে ফিরে আসবে কি আসবে না। পরের লাইন দেখো, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নাল। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। একটা কুকুর চলে গেল। কথকের চলে যাওয়ার, অনেক দূরে চলে যাওয়ার পরে কোন দৃশ্য দেখা যাচ্ছে? রাস্তায় একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নাল। এই যে কুকুরের চলে যাওয়া আর গির্জার এক নানের হেঁটে যাওয়ার প্রসঙ্গটা কেন এখানে আনা হয়েছে? এর মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে এই যে সময়টা বয়ে চলছে, সময় কারোর জন্য কি অপেক্ষা করছে না। এই সময়ের প্রবহমানতা নদীর স্রোতের মতো সময় বয়ে চলছে। এই সময়ের চলমানতাকে বোঝানোর জন্য কবি এখানে একটা গির্জার একটা নান এবং পথের একটা কুকুরের প্রসঙ্গ এনেছেন। গির্জার নান বলতে খ্রিস্টানদের খ্রিস্ট ধর্মের মসজিদ নয়, খ্রিস্টানদের ধর্মস্থান। আর নান হলো একজন সন্ন্যাসিনী। এই যে খ্রিস্টানদের ধর্মস্থানের সন্ন্যাসিনী গির্জার নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এই যে কথক তার প্রিয়জনকে রেখে চলে গেলেন, চলে যাওয়ার পরে দেখতে দেখতে একটা বছর
একটা সপ্তাহ কেটে গেল, কিন্তু সেই প্রিয়জন আর ফিরে আসলো না। পরের লাইন দেখো কি আছে, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। এই যে কথক যে পথ দিয়ে তার প্রিয়জনকে রেখে চলে গিয়েছিলেন, সেই পথে কি হয়েছে, তার পায়ের যে দাগ পড়েছিল ধুলোর উপর, সেই পায়ের দাগ কি বৃষ্টিতে ধুয়ে গেল, বৃষ্টির জলে সেই দাগ ধুয়ে গেল। ঘাস জন্মালো রাস্তায়, সেই রাস্তার মধ্যে নতুন করে ঘাস জন্মায়। এই যে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়, এই লাইনটার মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে মানে এই যে কথকের স্মৃতিগুলো, তার প্রিয়জনকে রেখে যাওয়ার স্মৃতিগুলো আস্তে আস্তে কি স্মৃতিগুলো কথক ভুলে যাচ্ছে। এই যে ঘাস জন্মায় নতুন করে রাস্তায়। পরের লাইন দেখো কি আছে, আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। এই যে যেই প্রিয়জনকে বা কাছের মানুষকে রেখে কথক চলে গেছেন, তার মাথার উপর কি বছরগুলো, এই যে বছরগুলো প্রিয়জনকে ছেড়ে বছরগুলো তার কি কাটছিল না, বছরগুলো কেমন হয়েছে, তার মাথার উপর পাথরের মতো, পাথর যেমন কঠিন হয়, সময়টাও তার ঠিক তেমনই কঠিন হয়েছে। এতটাই কঠিন যে তার মাথার উপরে পড়েছিল কঠিন হয়ে, তার সময় কি কাটছিল না। পরের লাইন দেখো, তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এই যে কথক তার প্রিয়জনকে রেখে চলে গেলেন, তার কিছুদিন পর কি দেখা গেল, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলো। যে যুদ্ধের মধ্যে কি রক্ত ক্ষয়িত যুদ্ধ, যে যুদ্ধে অনেক রক্তপাত হয়েছে, তাই রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো বলা হয়েছে। আগ্নেয় পাহাড় থেকে যেমন লাভা গলিত লাভা বয়ে চলে, ঠিক তেমনই রক্তের লাভা বয়ে গেল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। এই যে ভয়ঙ্কর একটা যুদ্ধ হলো রক্তের আগ্নেয় পাহাড়ের মতো, এই যুদ্ধে কি হলো, শিশু আর বাড়িরা খুন হলো, বা শিশুর মৃত্যু হয়ে গেল, শিশুদের ভবিষ্যৎ প্রজন্মের, এবং বাড়িরা খুন হলো বলতে বাড়িঘর সব ধ্বংস হয়ে গেল। সেই মেয়েটির মৃত্যু হলো না, কেবল সেই মেয়েটি এর মৃত্যু হলো না, সেই মেয়েটি বেঁচে থাকলো। এই মেয়েটি বেঁচে থাকার কারণ কবি বোঝাতে চেয়েছেন, মেয়েটি হলো এখানে ভালোবাসার প্রতীক, ভালোবাসা আশার প্রতীক। কারণ মেয়েটি তার প্রিয়জন বা কথকের জন্য অপেক্ষারত, কথকের জন্য অপেক্ষা করছে, তাই মেয়েটির কি মৃত্যু হয়নি। ভালোবাসা চিরন্তন, আশা ভালোবাসার মৃত্যু নেই, এই লাইনটির মধ্য দিয়ে কবি তাই বোঝাতে চেয়েছেন। পরের লাইন দেখো, সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে। সমস্ত সমতলে ধরে গেল আগুন। এই যুদ্ধের ভয়ঙ্কর যুদ্ধের ফলে সমস্ত সমতলে আগুন ধরে গেল। আর শান্ত হলুদ দেবতারা, এই যে দেবতা, মন্দিরের দেবতাদের কথা বলা হয়েছে, যারা 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল। দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন, কারণ এই বিপদের সময়ে দেবতারা, মানুষের বিপদের সময় দেবতারাও কি বিপদে পড়েছে, মন্দির থেকে উল্টে পড়ে যাচ্ছে, তারাও কি এই যে বিপদের সময়ে মানুষজনকে রক্ষা করতে পারছে না, তাই দেবতাদের শান্ত বলা হয়েছে, শান্ত হলুদ। যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, এই যেই দেবতাগুলো 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল, তারা কি, তারা সাধারণ মানুষকে আর রক্ষা করতে পারল না। পরের লাইন দেখো কি আছে, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। এই যে শান্ত হলো দেবতারা, তারা কি করলো, তারা মন্দির থেকে উল্টে পড়লো, টুকরো টুকরো হয়ে তারা মন্দির থেকে উল্টে পড়লো। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। এই যে দেবতারা আর কি পারলো না, স্বপ্ন দেখতে পারলো না। দেবতারা, মানুষ বিপদের সময় দেবতাদের কাছে যায় যে দেবতারা তাদের রক্ষা করবে, কিন্তু এই বিপদের সময় দেবতারাই বিপদে পড়েছে, মন্দির মসজিদ সব ভেঙে যাচ্ছে, তাই দেবতারা আর কি স্বপ্ন দেখতে পারলো না, এবং দেবতা মানুষকে স্বপ্ন দেখাতে পারলো না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। কবির অতীতের স্মৃতি স্মরণ করছে কবি। সেই মিষ্টি বাড়ি মানে কবির খুব প্রিয় বাড়ি, কাছের বাড়ি, সেই বারান্দা
যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। সেই বারান্দার কথা বলছে যেখানে কবি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা চিমনি। ছড়ানো করতল, করতল শব্দের অর্থ হাতের তালু। চিমনি, চিমনি বলতে ধোঁয়া বের করার একটি নল। প্রাচীন জল তরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। প্রাচীন জল তরঙ্গ একটা বাদ্যযন্ত্র, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। আগুনে সব কিছু, এই ভয়ঙ্কর যুদ্ধে আগুনে সব কিছু জ্বলে গেল। যেখানে ছিল শহর সেখানে সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এই সব কিছুর মধ্য দিয়ে কথকের কি অতীতের স্মৃতি কথক তুলে ধরেছেন। অতীতে তার ভালো স্মৃতিগুলো তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। তারপরে দেখো, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। এই যে জায়গায় শহর ছিল, যেই শহর ছিল সুন্দর একটা শহর, সেখানে কাঠকয়লা কেন দেখা যাচ্ছে? কারণ ভয়ঙ্কর যুদ্ধে সব কিছু ধ্বংস হয়ে গেছে, সব কিছু পুড়ে গেছে, সব কিছু কয়লায় পরিণত হয়ে গেছে, তাই সেখানে আজ কাঠকয়লা দেখা যাচ্ছে। দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা। মৃত পাথরের মূর্তির বীভৎস মানে ভয়ঙ্কর মাথা দেখা যাচ্ছে। এই যুদ্ধের ফলে সব কিছু ধ্বংস হয়ে গেছে, কাঠকয়লা হয়ে গেছে, লোহাগুলো দুমড়ানো আছে, মোচড়ানো আছে। মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা। এই যে দেবতাদের মন্দিরের দেবতাদের মূর্তিগুলো মাথাগুলো আলাদা হয়ে গেছে মূর্তির থেকে। তারপর দেখো, রক্তের একটা কালো দাগ। এই যে ভয়ঙ্কর যুদ্ধের ফলে অনেক রক্তপাত হয়েছে, এই রক্তগুলো অনেকক্ষণ থাকার পর শুকিয়ে গিয়ে কেমন হয়েছে? কালো বর্ণ ধারণ করেছে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কিন্তু এই কথক যে তার প্রিয়জনকে বা কাছের মানুষকে রেখে চলে গেছেন অনেক দূরে, সেই প্রিয়জন এখনও কি করছে? তার জন্য অপেক্ষায় আছে যে সে কথক বা তার প্রিয়জন ফিরে আসবে। আশা করি কবিতাটা সবাই বুঝতে পারলে। এভাবে প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং জুড়ে থাকবে। প্রত্যেকটি কবিতা ও গল্প বাংলা বিষয়ে লাইন ধরে খুব সহজভাবে বুঝিয়ে দেব। ধন্যবাদ।